আচ্ছা, আমরা সবাই তো সুখী হতে চাই, তাই না? কিন্তু সেই সুখটা আসে কোত্থেকে? আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। বিশ্বাস থেকে আসল বোঝাপড়ার দিকে যাওয়ার একটা রাস্তা খোঁজার চেষ্টা। শুরু করা যাক একটা খুব গভীর কথা দিয়ে। জীবন বিজ্ঞান নামে একটা ওয়ার্কশপে কথাটা উঠেছিল যে আমরা মানুষ যা কিছুই করি না কেন তার পেছনে একটাই কারণ থাকে, আর সেটা হলো সুখী হওয়া। কিন্তু এখানেই তো একটা খটকা লাগে, তাই না? যদি আমাদের সবার লক্ষ্য একটাই হয়, সুখ, তাহলে চারপাশে এত সমস্যা, এত দুঃখ, এত সংঘাত কেন? তো এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের আগে বুঝতে হবে যে এই যে আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি, সেই খোঁজার ধরনটা আসলে কি। ওয়ার্কশপটাতে একটা দারুণ জিনিস দেখানো হয়েছে। দেখুন, বেঁচে থাকার জন্য তো আমাদের খাবার, পোশাক, বাড়ি এগুলো লাগেই, এগুলো খুব জরুরি। কিন্তু মানুষের চাওয়া পাওয়া কি এখানেই শেষ হয়ে যায়? একদমই না। আমাদের চেষ্টাটা থাকে এর থেকেও গভীর কোনো একটা অনুভূতির জন্য। আর সেই গভীর অনুভূতিটা পাওয়ার জন্য আমরা কি করি? আমরা সাধারণত কিছু চেনা রাস্তাতেই দৌড়াই। যেমন ধরুন, আরও টাকা চাই, আরও বড় পোস্ট চাই, দেখতে আরও সুন্দর হতে হবে। আমরা কেমন যেন ধরেই নিই যে এগুলো পেলেই বোধহয় জীবনের আসল সুখটা হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এই ওয়ার্কশপের মূল কথাটা হলো, সুখ পাওয়ার পথে আসল বাধাটা কিন্তু বাইরে কোথাও নেই, আছে আমাদের নিজেদের ভেতরে। আর সেই বাধাটা হলো আমাদের বিশ্বাস আর আমাদের আসল বোঝাপড়ার মধ্যে যে একটা বিশাল ফারাক রয়ে গেছে, সেটাই। ব্যাপারটা আরও পরিষ্কার হবে একটা সত্যিকারের ঘটনা শুনলে। ওয়ার্কশপে একজন বলছিলেন তার বাবার পিএইচডি ডিগ্রি আছে, কিন্তু একদিন তার ছেলেমেয়েরাই তাকে প্রশ্ন করে বসেছিল, আচ্ছা বাবা, তোমার এত পড়াশোনা দিয়ে কী লাভ যদি তোমার ব্যবহারে, তোমার আচরণেই কোনো পরিবর্তন না আসে? এই যে দেখুন, স্লাইডটা কিন্তু এই ভেতরের লড়াইটাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। একদিকে আছে মান্যতা বা বিশ্বাস, যা আমরা শুনে বা দেখে কোনো প্রশ্ন না করেই মেনে নিই। আর অন্যদিকে আছে সমাজ বা বোঝাপড়া, যেটা আসে নিজে থেকে যাচাই করার পর, পরীক্ষা করার পর। মজার ব্যাপার হলো আমাদের জীবনের বেশিরভাগটাই কিন্তু চলে ওই না যাচাই করা বিশ্বাসের ওপর ভর করে। আরেকটা সহজ উদাহরণ দিই। ওই ওয়ার্কশপেই একজন বলছিলেন তার ছোটবেলার একটা বিশ্বাসের কথা। তিনি ভাবতেন যে অশ্বত্থ গাছে নাকি ভূত থাকে, আর স্বাভাবিকভাবেই এই বিশ্বাসটা তার মনে একটা ভয় তৈরি করে রেখেছিল। কিন্তু পরে যখন উনি বৈজ্ঞানিক কারণটা জানলেন যে অশ্বত্থ গাছ রাতে কম অক্সিজেন ছাড়ে, তখন কি হলো? ওনার সেই পুরনো বিশ্বাসটা ভেঙে গেল, আর যেই না বিশ্বাসের জায়গার আসল বোঝাপড়া চলে এলো, সঙ্গে সঙ্গে ভয়টাও উধাও হয়ে গেল। তাহলে এখান থেকেই কিন্তু সবচেয়ে কাজের প্রশ্নটা উঠে আসে। আচ্ছা, আমাদের মনের ভেতরেও তো এরকম কত বিশ্বাস গেঁথে আছে, তাই না? সেগুলোকে আমরা যাচাই করব কিভাবে? কি সেই পদ্ধতি যা দিয়ে এগুলোকে পরীক্ষা করে দেখা যায়? আসলে এর জন্য ওয়ার্কশপে খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা ৩ ধাপের পদ্ধতির কথা বলা হয়েছে। এই পদ্ধতিটা আমাদের যে কোনো অনুমান থেকে একটা পরিষ্কার ধারণার দিকে নিয়ে যেতে পারে। পদ্ধতিটা কি? দেখুন, প্রথম ধাপ হল নিরীক্ষণ, কোনো জাজমেন্ট ছাড়া শুধু নিজের ভেতরের চিন্তাগুলোকে ব্যাখ্যা। এর পরের ধাপ হল পরীক্ষণ, আপনার বিশ্বাসটা যুক্তি দিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে দেখা যে ওটা আদৌ সত্যি কিনা। আর ৩ নম্বর শেষ ধাপটা হল সর্বেক্ষণ, দেখা যে আপনার বিশ্বাসটা কি সবার জন্য, সব জায়গায়, সবাই সত্যি, নাকি শুধু আপনার জন্যই সত্যি। চলুন এটা একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, একটা বিশ্বাস হল ভগবানের দয়াতেই পরীক্ষায় পাশ করা যায়। বেশ, এবার এটাকে ওই ৩টে ধাপে ফেলে দেখি, পরীক্ষা করা যাক। আচ্ছা, যারা প্রার্থনা করে না তারা কি পাশ করে? হ্যাঁ, করে তো। আবার যারা খুব প্রার্থনা করে তারা কি সবাই পাশ করে? না, তাও তো নয়। তার কি দাঁড়ালো? এই বিশ্বাসটা আসলে কোনো ইউনিভার্সাল ল বা সার্বজনীন নিয়ম নয়। বেশ, তাহলে এই যে বিশ্বাস থেকে বোঝাপড়ায় যাওয়ার রাস্তা, এর ফলটা কি? এটা করলে কি হবে? কিভাবে এটা আমাদের আসল সুখ আর ভালো সম্পর্কের দিকে নিয়ে যাবে? দেখুন, মূল কথাটা খুবই সহজ এবং শক্তিশালী। সমাজ সে সমাধান, যে কোনো সমস্যার আসল সমাধান আসে গভীর বোঝাপড়া থেকে, কোনো অন্ধবিশ্বাস বা শুধু নিয়ম মেনে চলা থেকে নয়। আর যখন আমাদের জীবনটা বিশ্বাসের বদলে এই আসল বোঝাপড়ার উপর ভর করে চলে, তখন তার ফলগুলো কিন্তু একেবারে হাতে নাতে পাওয়া যায়। যেমন ধরুন, সম্পর্কের মধ্যে হারমোনি বাড়ে, মনের ভেতরের ভয়, হিংসা, রাগ এই দ্বন্দ্বগুলো কমতে থাকে, আর জীবনের একটা পরিষ্কার উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়। আর এটাই কিন্তু একে অপরের সাথে সুখে থাকার আসল ভিত্তি। এর ফলে কি হয় জানেন? তখন আর এটা আমার মতো আর ওটা তোমার মতো
এই নিয়ে ঝগড়াঝাটি থাকে না, কারণ তখন আমরা বুঝতে পারি যে বাস্তবতা আসলে একটাই, আর সেটা আমরা সবাই মিলে একসাথে বুঝতে পারি। এই যে একসাথে বুঝতে পারা, এটাই কিন্তু শান্তিতে থাকার আসল চাবিকাঠি। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে আসুন সবাই মিলে একটা জিনিস ভাবি। আমাদের ভেতরে এমন কোনো বিশ্বাস কি আমরা আঁকড়ে ধরে বসে আছি, যেটা হয়তো আমাদের জীবনের কোনো একটা বড় সমস্যার আসল কারণ? আর সেই বিশ্বাসটা আসলে একটা গভীর বোঝাপড়ার জন্য অপেক্ষা আমরা করছে। সবাই তো সুখী হতে চাই, তাই না? কিন্তু সুখের চেহারাটা ঠিক কেমন তা নিয়ে আমাদের ধারণা কি পরিষ্কার? ধরুন, আমাদের এক কাল্পনিক বন্ধু আছে, নাম তার সুমন। সুমন ভাবছে একটা নতুন দামি ফোন কিনলে বা সোশ্যাল মিডিয়াতে সবাই যেখানে ঘুরতে যাচ্ছে সেখানে যেতে পারলেই সে সুখী হবে। কিন্তু আজ আমরা এমন একটি দর্শন নিয়ে কথা বলবো যা বলছে সুমন শুধু ভুল পথে হাঁটছে না, সে আসলে সুখের উল্টো দিকে দৌড়াচ্ছে। চলুন আজ সুমনের এই যাত্রার মাধ্যমে বোঝার চেষ্টা করি সুখের আসল ঠিকানাটা কোথায়। দারুণ একটা প্রেক্ষাপট। এই দর্শনটা আমাদের শেখানো অনেক ধারণাকেই একেবারে নাড়িয়ে দেয়। এর মূল কথাটা হলো, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব মৌলিকতা থাকে, আর সেটাই তার আসল মূল্য। যেমন ধরুন, একটা পাথরের মূল্য তার রূপে, একটা গাছের মূল্য তার গুণে। প্রশ্নটা হলো, তাহলে মানুষের মূল্য কিসে? এই দর্শন বলছে মানুষের মৌলিকতা বা ধর্ম হলো নিরন্তর সুখী থাকা। সমস্যাটা হলো, আমরা মানুষের পরিচয় দিচ্ছি তার গাড়ি, বাড়ি, ডিগ্রি বা পদ দিয়ে, তার এই আসল মৌলিকতা দিয়ে নয়। আচ্ছা, তাহলে এই মূল্য বা মৌলিকত্বের ধারণাটা দিয়ে শুরু করা যাক। এটা ঠিক কিভাবে কাজ করে? আমরা যে আলোচনাটা থেকে কথা বলছি সেখানে তো প্রকৃতিকে 4টে স্তরে ভাগ করা হয়েছে, তাই না? একদম। বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য প্রকৃতিকে 4টি অবস্থায় ভাগ করা হয়েছে। প্রথম হলো পদার্থ অবস্থা বা ম্যাটার, যেমন মাটি, জল, লোহা। এদের চেনা যায় এদের রূপ দিয়ে, মানে এদের গঠন আর রূপকাই এদের পরিচয়। আচ্ছা। দ্বিতীয় হলো প্রাণ অবস্থা, মানে প্লান্ট বা বায়ো। এদের পরিচয় কিন্তু রূপ দিয়ে নয়, গুণ দিয়ে। যেমন আমরা বলি নিমের ঔষধি গুণ বা আমের মিষ্টি গুণ। ঠিক, আমরা তো বলি না যে নিম গাছটা দেখতে খুব সুন্দর, আমরা তার গুণের কথাই আগে ভাবি। ঠিক তাই। এরপর আসে জীব অবস্থা, অ্যানিমাল। এদের পরিচয় হয় এদের স্বভাব দিয়ে। যেমন আমরা বাঘ না পুষে গরু পুষি, কারণ আমরা গরুর স্বভাবটা জানি, সেটা আমাদের জন্য উপকারী। বাঘের স্বভাব হিংস্র আর কি। আর সবশেষে আসে জ্ঞান অবস্থা, মানে হিউম্যান কনসিয়াসনেস, অর্থাৎ মানুষ। হুম। এই দর্শনের মূল বক্তব্য হল, মানুষের আসল পরিচয় তার রূপে, গুণে বা স্বভাবে নয়, বরং তার ধর্মে। আর সেই ধর্মটা হল নিরন্তর সুখী থাকা। এখানেই তো মনে হচ্ছে আসল গোলমালটা শুরু হয়। এই দর্শন অনুযায়ী মানুষ নিজের জ্ঞান অবস্থার ধর্ম ভুলে গিয়ে জীব অবস্থার মতো আচরণ করছে। তার মানে কি এই যে আমরা শুধু পশুর মতো বেঁচে থাকার জন্য দৌড়াচ্ছি? অনেকটাই সেরকমই। আমরা শুধু সার্ভাইভাল বা টিকে থাকার কথাই ভাবছি। আর এই টিকে থাকার চিন্তাটাই মানুষের জীবনের সংকট তৈরি করেছে। এই দর্শন একটা খুব শক্তিশালী কথা বলে, যা আমাদের প্রচলিত ধারণার একেবারে উল্টো। কিরকম? আমরা সাধারণত বলি, পেটে খেলে পিঠে সয়, বা পেট না ভরলে ঈশ্বরের নাম নেওয়া যায় না, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু এখানে বলা হচ্ছে, যতক্ষণ না মানুষের মন ভরছে, তার ভেতরের সত্তাটা তৃপ্ত হচ্ছে, ততক্ষণ সে এই পৃথিবীর পেট ভরাতে পারবে না। অর্থাৎ মানুষের জন্য সুখ তার বেঁচে থাকার পরের ধাপ নয়, বরং পূর্ব শর্ত। ওয়াও! এটা তো একেবারে অন্যরকম ভাবনা। তার মানে আগে মানসিক শান্তি, তারপর জাগতিক উন্নতি। একদম। মানুষের মৌলিকত্ব হল দয়া, কৃপা, করুণা এবং ধীরতা, বীরতার মতো গুণাবলীর মাধ্যমে সুখী থাকা। আর সেই সুখী অবস্থা থেকে সে প্রকৃতির ভারসাম্য রক্ষায় অংশ নিতে পারে। কিন্তু আমরা সেই রাস্তায় না গিয়ে এক বিরাট বিভ্রান্তির জালে আটকে গেছি। এই বিভ্রান্তির জালটা আমার খুব পরিচিত লাগছে। কারণ আমাদের চারপাশে তাকালে তো মনে হয় সবাই সুখী হওয়ার অভিনয় করছে। বিজ্ঞাপনে হাসি মুখের অভিনেতা থেকে শুরু করে ক্রিকেটার, সফল ব্যবসায়ী, এমনকি অনেক ধর্মগুরুও নিজেদের খুব সুখী হিসেবেই তুলে ধরেন। তাহলে কি পুরোটাই একটা অভিনয়? এই আলোচনাতে বিষয়টাকে একটা গোরখ ধান্ধা বা বিরাট প্রতারণার চক্র বলা হয়েছে। আচ্ছা। চারদিকে একটা সুখের ব্যবসা চলছে। প্রতিটি পণ্যই আমাদের সুখের প্রতিশ্রুতি দিয়ে বিক্রি হচ্ছে। কোকা কোলা আমাদের বলছে ওপেন হ্যাপিনেস,
একটা ডিওডোরেন্ট আমাদের বলছে এটা ব্যবহার করলে সবাই আমাদের প্রতি আকৃষ্ট হবে আর আমরা সুখী হব। ফ্যাশন, ট্যুরিজম সবাই আমাদের একই কথা বলছে, এটা কিনলে বা এখানে গেলে তুমি সুখী হবে। আমাদের বন্ধু সুমনের মতো যে ভাবছে নতুন ফোনটাই তাকে সুখ এনে দেবে। কিন্তু এর অন্য একটা দিকও তো আছে, তাই না? একটা সুন্দর জায়গায় ঘুরতে গেলে বা ভালো খাবার খেলে তো সত্যিই সাময়িকভাবে হলেও আনন্দ হয়। এই দর্শন কি এই ছোট ছোট আনন্দগুলোকে পুরোপুরি অস্বীকার করে? খুব ভালো প্রশ্ন। না, এই দর্শন ছোট আনন্দগুলোকে অস্বীকার করে না, কিন্তু এদের সুখ বলতে রাজি নয়। এগুলোকে বলা হয় সুবিধা বা সাময়িক আরাম। আসল সমস্যাটা হয় যখন আমরা এই সাময়িক আরামকে স্থায়ী সুখ বলে ভুল করি। আর এই ভুলের কারণে আমরা একটা অনুকরণের ফাঁদে পা দিই। অনুকরণের ফাঁদ? হ্যাঁ, আমরা ভাবি অমুক ব্যক্তি আমেরিকা গিয়ে খুব সুখী হয়েছে, তাই আমাকেও যেতে হবে। তমুক একটা বিশেষ ব্র্যান্ডের পোশাক পরে খুব হাসি খুশি ছবি দিয়েছে, তাই আমি ওটা কিনবো। মানে আমরা অন্যের সুখের একটা প্রতিচ্ছবি দেখে সেটাকে নকল করার চেষ্টা করছি। ঠিক। ওই যে আমার এক বন্ধুর কথা মনে পড়ছে, সে সির্ফ ইনস্টাগ্রামে ছবি দেবে বলে একটা দামি কফি শপে গিয়ে কফির কাপটা হাতে নিয়ে 10 মিনিট ধরে ছবি তুলল। ছবি তোলা শেষ হতে হতে কফিটা ঠান্ডা হয়ে গেল, সে আর ওটা খেলোই না। এটা সুখী হওয়ার অভিনয়, সুখী হওয়া নয়। আবার এই অনুকরণের ঠিক উল্টো দিকেও একটা ফাঁদ আছে। সেটা কি? সেটা হলো ত্যাগের বিভ্রান্তি। একদল মানুষ ভাবে সবকিছু ত্যাগ করলেই বুঝি সুখী হওয়া যায়। আলেকজান্ডারের সেই বিখ্যাত গল্পটার কথা ভাবুন। তিনি এক ফকিরকে বলেছিলেন যে তিনি সারা পৃথিবী জয় করে এসে শেষে আরামে জীবন কাটাবেন। ফকির উত্তর দিয়েছিলেন, আমি তো এখনই আরামে আছি। শুনে মনে হয় এটাই হয়তো ঠিক পথ। কিন্তু এই দর্শন বলছে এটাও পূর্ণ চিত্র নয়। ত্যাগ করাটাও সুখের আসল পরিচয় হতে পারে না। এটা তো একটা বিরাট ধাক্কা। একদিকে সমাজ আমাদের শেখাচ্ছে সম্পত্তি সব, অন্যদিকে আরেক দল বলছে ত্যাগই আসল পথ। যদি দুটোই ভুল হয়, তাহলে তো আমরা প্রায় সবাই একটা গোলকধাঁধায় আটকে আছি। এই দর্শন কি সেই ধাঁধা থেকে বেরোনোর কোনো তৃতীয় পথের কথা বলে? আসল পরিচয়টা তাহলে কোথায় লুকিয়ে আছে? ঠিক এই জায়গাতেই এই দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা আসছে। সুখী মানুষের আসল পরিচয় তার বাহ্যিক রূপে, তার অনুভূতিতে বা তার সম্পদে কিংবা ত্যাগে নয়, বরং তার আচরণে। যে মানুষ সমাধানিত, অর্থাৎ যার কাছে প্রতিটি পরিস্থিতির সমাধান আছে, সেই প্রকৃত সুখী। সমাধানিত এই শব্দটা খুব শক্তিশালী। তার মানে কি যে সুখী মানুষের জীবনে কোনো সমস্যাই আসে না, নাকি সমস্যা এলেও তারা ভেঙে পড়ে না? দ্বিতীয়টা, সমস্যা অবশ্যই আসে, কিন্তু তাদের দেখার ভঙ্গিটা আলাদা। ধরুন, ট্রাফিক জ্যামে আটকে থাকা। আমরা বেশিরভাগই বিরক্ত হই, হর্ন বাজাই, ভাবি আমার দিনটাই নষ্ট হয়ে গেল। এই দর্শন অনুযায়ী একজন সমাধানিত ব্যক্তি হয়তো ভাববেন, আচ্ছা, এই সময়টা আমি একটা জরুরি ফোন সেরে ফেলতে পারি, বা বাড়ির জন্য কি কি লাগবে তার একটা লিস্ট করে ফেলি। তারা পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, পরিস্থিতির দাস হয়ে থাকে না। হুম। সমস্যাটা তাদের ওপর কর্তৃত্ব করতে পারে না। কিন্তু সবকিছুর সমাধান থাকা, এটা কি একটু বেশি আদর্শবাদী শোনায় না? এমন অনেক সামাজিক বা ব্যক্তিগত সমস্যা আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেমন ধরা যাক একজন প্রিয়জনের কঠিন অসুস্থতা। সেখানে একজন সমাধানিত ব্যক্তি কি করবেন? তিনি তো আর রোগটা সারিয়ে ফেলতে পারবেন না। খুবই বাস্তব একটা প্রশ্ন। এখানে সমাধান মানে অলৌকিকভাবে সবকিছু ঠিক করে দেওয়া নয়। সমাধান মানে হলো সেই পরিস্থিতিতে সবচেয়ে সঠিক এবং ভারসাম্যপূর্ণ আচরণটা করতে পারা। প্রিয়জনের অসুস্থতায় একজন সমাধানিত ব্যক্তি ভেঙে পড়ে কান্নাকাটি করে পরিস্থিতি আরো জটিল করে তুলবেন না। তিনি শান্তভাবে সেরা ডাক্তারের খোঁজ করবেন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, পরিবারের বাকিদের মানসিক জোর দেবেন এবং যা তার নিয়ন্ত্রণের বাইরে সেটাকে মেনে নেওয়ার স্থিরতা দেখাবেন। তার মনে কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তি থাকবে না। এটাই হলো সমাধান। আচ্ছা আচ্ছা, এবার পরিষ্কার হলো। সমাধান মানে হলো মানসিক স্থিরতা এবং সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। এর কি আর কোনো নির্দিষ্ট লক্ষণ আছে? হ্যাঁ, আরও কয়েকটি লক্ষণ খুব স্পষ্টভাবে বলা হয়েছে। প্রথমত, যা ভাবে তাই বলে এবং সেটাই করে। একে বলা হয় মনসা বাচা কর্মণা এক। তার ভেতরে আর বাইরে কোনো পার্থক্য থাকে না। দ্বিতীয়ত, সে কখনো ভাবে না যে এর কোনো সমাধান নেই বা এই মানুষটা বা এই সমাজটা কখনো বদলাবে না। তার কাছে সবসময় একটা বাস্তবসম্মত পরিকল্পনা থাকে।
সে হাল ছেড়ে দেয় না। ওয়াও, এটা তো একেবারে অন্যরকম ভাবনা। তার মানে আমাদের যা শেখানো হয় যে কিছু মানুষ জন্ম থেকে ভাগ্যবান বা কিছু পরিস্থিতি বদলানো অসম্ভব, এই দর্শন সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। একদম। তৃতীয় লক্ষণ হল অখণ্ড সমাজ ও সার্বভৌমিক ব্যবস্থার চিন্তা। যে ব্যক্তি মানুষকে ধর্ম, জাতি বা দেশের ভিত্তিতে ভাগ করে দেখে সে কখনো সুখী হতে পারে না, কারণ বিভেদ সবসময় ভয় আর নিরাপত্তাহীনতা তৈরি করে। একজন প্রকৃত সুখী মানুষ সমগ্র মানব জাতির কল্যাণের কথা ভাবে এবং সবশেষে সে দায়িত্ব ও কর্তব্যের সঠিক নির্বাহ করে। দায়িত্ব আর কর্তব্য, এই দুটো শব্দের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা তো প্রায়ই এক করে ফেলি। এই দর্শনের দুটোতে খুব সুন্দরভাবে আলাদা করা হয়েছে। কর্তব্য হলো শরীরের প্রয়োজন মেটানো, নিজের বা অন্যের, যেমন খাওয়ানো, পোশাক দেওয়া, আশ্রয় দেওয়া। আচ্ছা, আর দায়িত্ব হলো চেতনার বিকাশে সাহায্য করা। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে? নিশ্চয়ই। ধরুন, আমি যদি আমার সন্তানকে প্রতিদিন স্কুলে দিয়ে আসি আর টিফিন বানিয়ে দিই, সেটা হলো আমার কর্তব্য। আমি তার শারীরিক প্রয়োজন মেটাচ্ছি। কিন্তু যখন আমি তাকে শেখাচ্ছি কেন সত্যতা জরুরি বা কিভাবে অন্যের সাথে মর্যাদাপূর্ণ ব্যবহার করতে হয়, অর্থাৎ তার চরিত্র বা চেতনা গঠনে সাহায্য করছি, তখন আমি আমার দায়িত্ব পালন করছি। ও আচ্ছা। একজন সুখী মানুষ এই দুটোকেই সমান গুরুত্ব দেন। তিনি শুধু শরীরের যত্ন নেন না, চেতনার বিকাশেও সাহায্য করেন। তার মানে বিজ্ঞাপনে কোকাকোলা হাতে হাসি মুখে থাকা মানুষটা নয়, বরং যে নিজের জীবনে এবং পরিবার ও সমাজে এই সমাধানগুলো নিয়ে আসতে পারে, সেই প্রকৃত সুখী। কিন্তু এই অবস্থায় পৌঁছানো কি সম্ভব? এই যে সুখী হওয়ার অবস্থা, যাকে অনুভব বলা হচ্ছে, এটা কিভাবে অর্জন করা যায়? এটা কি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো আধ্যাত্মিক ঘটনা, যেমনটা আমরা গল্পে শুনি? একেবারেই না। এই দর্শনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি অনুভব বা উপলব্ধিকে কোনো রহস্যময় বা আকস্মিক ঘটনা হিসেবে দেখে না। এটি একটি সুনির্দিষ্ট ধাপে ধাপে এগোনোর শিক্ষাগত প্রক্রিয়া বা এডুকেশনাল প্রসেস। অনেকটা স্কুলে পড়ার মতো। স্কুলে পড়ার মতো? মানে ক্লাস 1 তারপর 2 এইভাবে? ঠিক ধরেছেন। চেতনার বিকাশেরও কয়েকটি স্তর আছে। এই দর্শন অনুযায়ী আমাদের চেতনার 4টি অংশ: মন, বৃত্তি, চিত্ত এবং বুদ্ধি। এই প্রক্রিয়াতে প্রথমে মন স্থির হয়, তারপর বৃত্তি, তারপর চিত্ত এবং অবশেষে বুদ্ধি আত্মায় স্থিত হয়। তখনই পূর্ণ উপলব্ধি বা অনুভব ঘটে। 1 মিনিট, এখানে একটু থামা যাক। মন, বৃত্তি, চিত্ত, বুদ্ধি, এই শব্দগুলো আমাদের পরিচিত, কিন্তু এই দর্শনে এগুলোর নির্দিষ্ট অর্থ কি? যেমন বৃত্তি আর বুদ্ধির মধ্যে পার্থক্যটা কি? খুব ভালো প্রশ্ন। সহজভাবে বললে, মন হলো আমাদের প্রাথমিক স্তর, যেখানে শুধু পছন্দ, অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা কাজ করে। যেমন আইসক্রিম খেতে ভালো লাগে, তেতো সবজি খেতে ভালো লাগে না। হুম। বৃত্তি হলো তার পরের ধাপ, যা বিশ্লেষণ বা বিচার করে। এটা কেন ভালো, ওটা কেন খারাপ, কোনটা আমার জন্য উপকারী, এই বিচারটা বৃত্তি করে। চিত্ত হলো আমাদের গভীরতর চেতনার স্তর, যেখানে আমাদের সমস্ত অভিজ্ঞতা, স্মৃতি, মূল্যবোধ জমা থাকে। আমরা যা কিছু দেখি বা শিখি তার একটা ছবি এখানে তৈরি হয়। আর বুদ্ধি হলো সেই চূড়ান্ত ক্ষমতা যা সত্য মিথ্যা, ন্যায় অন্যায় নির্ণয় করতে পারে। এই দর্শন বলছে, যখন বুদ্ধি আত্মার সাথে এক হয়ে যায়, অর্থাৎ সত্যকে সরাসরি উপলব্ধি করতে পারে, তখনই পূর্ণ অনুভব ঘটে। তার মানে এটা সত্যি একটা ধাপে ধাপে এগোনোর পথ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই পথটা তো অনেক দীর্ঘ মনে হচ্ছে। আমাদের জীবন তো অনিশ্চিত। এই শরীর কবে থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। যদি এই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আমার মৃত্যু হয়, তাহলে কি সব শেষ? এখানেই এই দর্শনটি একটি যুগান্তরকারী কথা বলছে। এই যাত্রা শরীরের আয়ুর উপর নির্ভরশীল নয়, বরং জীবনের ধারাবাহিকতার উপর নির্ভরশীল। এখানে জীবন বা চেতনাকে শরীর থেকে আলাদা একটা সত্তা হিসেবে দেখা হয়েছে, যা অমর এবং নিরন্তর। এই জীবনে আপনার চেতনার বিকাশ যে স্তরে গিয়ে থামবে, পরের জীবনযাত্রা ঠিক সেখান থেকেই শুরু হবে। সত্যি, তার মানে কিছুই হারিয়ে যায় না। এটা তো অনেকটা ভিডিও গেমের সেভ পয়েন্টের মতো। হ্যাঁ, আপনি দারুণ একটা উপমা দিয়েছেন। এটা ঠিক সেরকমই। তাই প্রক্রিয়াটি নিশ্চিত। এটা শরীর কেন্দ্রিক নয়, জীবন কেন্দ্রিক। আর সবচেয়ে মজার বিষয় হলো, যখন কেউ প্রথম ধাপ পার করে,
তখন দ্বিতীয় ধাপ পার করার বিশ্বাস তার মধ্যে নিজে থেকেই তৈরি হয়ে যায়। এটা অনেকটা অঙ্ক শেখার মতো, যে একবার যোগ করতে শিখে যায় তার মধ্যে বিয়োগ শেখার আত্মবিশ্বাসও চলে আসে। প্রতিটি ধাপে বিশ্বাস আরও দৃঢ় হয়, তাই এখানে অনিশ্চয়তার কোনো জায়গা নেই। হুম। এটা কোনো রহস্য নয়, বরং একটা নিশ্চিত ধাপে ধাপে এগোনোর শিক্ষাগত প্রক্রিয়া। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হলো মানুষের আসল মূল্য বা দামটা লুকিয়ে আছে তার সবসময় সুখী থাকতে পারার ক্ষমতার ভেতরে। আর এই সুখ কোনো ক্ষণিকের অনুভূতি বা বাইরের প্রদর্শনী নয়, বরং এটি একটি সমাধানিত অবস্থা। এমন একটা অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজের, পরিবারের এবং সমাজের প্রতিটি সমস্যার সঠিক সমাধান করতে সক্ষম। এবং এই অবস্থায় পৌঁছনোর পথটি কোনো রহস্যময় সাধনা নয়, বরং একটি সুশৃঙ্খল শিক্ষাগত যাত্রা। এই দর্শন অনুযায়ী যে ব্যক্তি দায়িত্ব ও কর্তব্যের মাধ্যমে একটি অখণ্ড সমাজ, যেখানে কোনো ভেদাভেদ নেই এবং একটি সার্বভৌমিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে, তিনি প্রকৃত সুখী। তার আচরণেই তার সুখের আসল পরিচয় পাওয়া যায়, তার হাসি বা তার সম্পদে নয়। এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। যদি সুখী হওয়ার অর্থ হয় প্রতিটি পরিস্থিতিতে সমাধান খুঁজে পাওয়া, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো একটি বিষয় আছে যা নিয়ে আমরা সবচেয়ে বেশি আটকে থাকি বা যার সমাধান খুঁজে পাই না। সেই একটি অমীমাংসিত বিষয় কি, যা আমাদের এই নিরন্তর সুখী হওয়া থেকে আটকে রাখছে? ভাবনার বিষয়।